জয় হিন্দ এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে পরিমিতির আর একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটির নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে আজকে যে নতুন চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার বা রাইট সার্কুলার সিলিন্ডার। তো এই চ্যাপ্টারটির আজকে অ্যাজ ইউজুয়াল প্রথমে আমি কি তোমাদের আলোচনা করব না, থিওরি পার্টটাকে নিয়ে আলোচনা করব। তোমাদের বইতে এটা অষ্টম চ্যাপ্টার, তোমাদের বইতে এটা চ্যাপ্টার নাম্বার 8, যার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এটা আমরা ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করবো। অলরেডি আয়ত ঘন যখন আমরা করছিলাম সেই সময় তোমরা বুঝে গেছো যে ফর্মুলার মধ্যে কোন কোন জিনিসগুলো আমাদের জানতে হয়। প্রথম কথা যেটা আমাদেরকে জানতে হয়, দ্যাট ইজ যে ক্ষেত্রফল আর আয়তন। এবারে সেটা সমগ্রতলের ক্ষেত্রফল হতে পারে, যেরকম আয়তঘনের ক্ষেত্রে তোমরা করেছিলে সমগ্রতলের ক্ষেত্রফল, আর একটা কি ছিল তার পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে ওপর আর নিচটাকে বাদ ছিল। ঠিক এক্ষেত্রেও তাই। এবারে তোমরা আয়তঘনের ক্ষেত্রে 6টি তল ছিল। তার আগে তাহলে আমাদেরকে জানতে হবে যে লম্ব বৃত্তাকার চোঙ এই বিষয়টা কি। দেখো, এই যে জিনিসটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এটাকেই বলা হচ্ছে একটি লম্ব বৃত্তাকার চোঙ, যার লম্ব এবং এই যে বৃত্তাকার রাইট সার্কুলার রাইট সার্কুলার সিলিন্ড্রিক্যাল ফর্ম। তো এই কারণে একে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এবারে এই লম্ব বৃত্তাকার চোঙের আয়তঘনে যেমন 6টি তল ছিল, তাই তো এই লম্ব বৃত্তাকার চোঙের কয়টি তল? দেখো, লম্ব বৃত্তাকার চোঙের এই যে একটা রাউন্ড শেপ হচ্ছে, এটা একটা তল, এইটা একটা তল, এইটা একটা তল। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের মানে এইভাবে দেখতে গেলে 3টি তল, কিন্তু যদি এটি 3টি তল, কিন্তু সেই 3টি তলের মধ্যে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। যে এই যে বক্ররেখা বরাবর, দেখো এটা তো এর সোজা নেই, এটা বাঁকা, কিন্তু এটা এই প্লেনটা কিন্তু সমান, এই প্লেনটা কিন্তু সমান, কিন্তু এটা তো এরকম বেঁকে যাচ্ছে, মানে বেঁকে যাচ্ছে। তাহলে এই যে এই তলটাকে বলা হচ্ছে কি না বক্রতল। এইটাকে কি বলা হচ্ছে? বক্রতল। কোনটা না, যেটা এইভাবে ঘুরছে, এই যে পোর্শনটা, এই পোর্শনটায় হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতল। যদি আমি এইটাকে এইখানটায় রাখি, যদি আমি এটাকে এখানে রাখি এবং এই যে তলটা গঠন করছে সেটা হচ্ছে বক্রতল, আর এই ওপরের যে অংশটা এটা প্লেন, এটা এরকম তো সমান, এটা তো আর এরকম এরকম হচ্ছে না, এটা সমান, নিচেরটাও তাই। এই দুটি তলকে হচ্ছে কি সমতল। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের প্রধানত 2টি তল, একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে সমতল। এবারে সমতল এর 2টি থাকে, নিচের অংশটা থাকে, ওপরের অংশটা থাকে। ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙে যদি আমরা দেখি তাহলে প্রধানত 2টি তল, একটি হচ্ছে বক্রতল আর অপর দুটি হচ্ছে কি সমতল। এবারে অপর দুটিকে আমরা মূলত একটাই তল হিসেবে ধরছি, দ্যাট ইজ সমতল। ঠিক আছে, এবার যদি কোনো লম্ব বৃত্তাকার চোঙ ফাঁপা থাকে তাহলে তার ক্ষেত্রফল কি হবে? এই অংশটা। আবার লম্ব বৃত্তাকার চোঙটি যদি ফাঁপান একটা মুখ খোলা থাকে, মানে এইটা ভর্তি এইটা খালি, তাহলে তার এইটা এবং নিচের অংশটা। আর যদি তার দুটি অংশই ভর্তি থাকে, মানে ঢাকনা দেওয়া থাকে, তাহলে এর ক্ষেত্রফল প্লাস এর ক্ষেত্রফল প্লাস এর ক্ষেত্রফল। ঠিক একইভাবে আয়তনের ক্ষেত্র। তো এখন আমরা লম্ব বৃত্তাকার চোঙের 2টি তল আমরা জেনে নিলাম, একটি হচ্ছে বক্রতল আর একটি হচ্ছে সমতল। এখন এবারে আমরা জানবো যেটা, যে এর যে ফর্মুলাগুলো, এই যে লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে যেটা আমরা ওখানে পার্শ্বতল বলছিলাম, এক্ষেত্রে সেই পার্শ্বতলটা কিন্তু অ্যাকচুয়ালি বক্রতল। বক্রতল। তাহলে প্রথমে আমরা জানবো লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার চোঙের লম্ব বৃত্তাকার চোঙের কি জানবো? প্রথমে আমরা জানবো বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল, এটা আমরা সবার প্রথমে জেনে নেব। লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এইটা কিন্তু প্রথমে জানবো। তারপরে আমরা জানবো লম্ব বৃত্তাকার চোঙের, দেখো এইটা আমরা কি বের করবো এক্ষুনি ফর্মুলার মাধ্যমে। আচ্ছা, আমি এইখানে সমান চিহ্ন দিই। এরপরে আমরা বের করব লম্ব বৃত্তাকার চোঙের কি বের করব না সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল। প্রথমে আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব,
তারপরে সমগ্রতল, সমগ্রতল মানে কি, বক্রতল মানে শুধু এই অংশটা, সমগ্রতল মানে এই ওপর আর নিচ, এই যে বক্রতল, বক্রতল মানে এই যে রাউন্ড শেপের অংশটা, আর সমগ্রতল মানে এটাকেও নিচ্ছি, এটাকেও নিচ্ছি, এটাকেও নিচ্ছি। এবং তারপরে আমরা বের করব লম্ব বৃত্তাকার, এখানে লিখেই দিই যে রাইট, কি বললাম, আচ্ছা লম্ব বৃত্তাকার, তাই তো, লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ, তার আয়তন বের করব, তারপরে আমরা বের করব বাকিটা, আমরা বলছি বাকিটা আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে এই তিনটে বিষয় আমাদেরকে বের করতে হবে, যেটা আমরা আয়তঘনের ক্ষেত্রেও বের করেছিলাম। দেখো এখন এই যে লম্ব বৃত্তাকার চোঙটা রয়েছে, এই যে লম্ব বৃত্তাকার চোঙকে রয়েছে, এই অংশটাকে যদি আমরা খুলি, তার মানে আমি কিভাবে বলছি, এইটাকে ধরো আমি এখান থেকে এইভাবে খুললাম, ঠিক একইভাবে নিচের অংশটিকে আমি খুলে ফেললাম, তাহলে এটাকে যদি আমরা এইভাবে, এই যে লম্ব বৃত্তাকার এটা একটা চোঙ, যাকে আমরা খুলে ফেললে কি পাবো না, এইরকম একটি আয়তক্ষেত্র পাচ্ছি। এস অর নো? এটা তো লম্ব বৃত্তাকার চোঙ ছিল, একে যখন আমরা খুলে ফেলছি কি পাচ্ছি, একটি মানে আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য আছে, যার প্রস্থ রয়েছে। এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা যখন একে আমি মানে চোঙের আকারে আবার নিয়ে যাচ্ছি, তখন এই দৈর্ঘ্যটা কি, মানে এই যে টোটাল যে ওয়েটা, এটা যদি আমরা এটাকে বৃত্ত ধরি, তাহলে বৃত্তের এটা পরিধি, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের এই অংশটাকে বলা হচ্ছে পরিধি, যা আয়তক্ষেত্রাকার হয়ে গেলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। আর এই যে প্রস্থ, এই প্রস্থকে যদি আমরা লম্ব বৃত্তাকার চোঙের আকারে তৈরি করি, তখন এটা কি হাইট হয়ে যাচ্ছে, মানে উচ্চতা। আর একে যখন আয়তক্ষেত্রাকার মানে ভেঙে ফেলছি, তখন এটা যাচ্ছে কি প্রস্থ। তাহলে লম্ব বৃত্তাকার চোঙকে যখন আমরা খুলে সারফেসে রাখছি, 2D তে করছি, মানে 2 ডাইমেনশনালে করছি, তখন তার এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, যাহা লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে দৈর্ঘ্যটা কিন্তু ওই যে বৃত্ত দেখছো ওপর নিচে, সেই বৃত্তের পরিধি, আর প্রস্থটা হচ্ছে কি উচ্চতা। তাহলে আমি এটাকে লিখতে পারি দৈর্ঘ্য, যেটাকে আমরা ধরে নিতে পারি এ, আর এটাকে হচ্ছে কি প্রস্থ, যেটাকে আমরা ধরে নিচ্ছি বি। আর ঠিক একইভাবে এই যে লম্ব বৃত্তাকার চোঙ এর এই অংশটা, কোনটা, এই অংশটা, এটা হচ্ছে কি এইচ, অর্থাৎ আমরা ধরে নিলাম উচ্চতা। আর এই যে এইখান থেকে যদি আমরা মূল বিন্দু ধরি, এটা যদি একটা বৃত্ত ধরি, এই যে ধরি আমি এই যে ক্যান্টার, এইটা তো একটা লম্ব বৃত্তাকার চোঙ, এই যে ক্যান্টার, এই অংশটা তো বৃত্তাকার এবং তার একটা মূল বিন্দু রয়েছে, তাহলে সেই মূল বিন্দুটাকে আমি ধরছি ও, এবং মূল বিন্দু থেকে তার এই এতদূর পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে কি আর ব্যাসার্ধ, একটা যেটা ব্যাসার্ধ পেলাম, তাহলে এইখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে টোটাল যে সার্কামফারেন্স মানে যে পরিধিটা আমরা পাচ্ছি, সেই পরিধিটাই হচ্ছে কি এখানে দৈর্ঘ্য, আর উচ্চতা এইচটা হচ্ছে কি এক্ষেত্রে প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রের যেটা ক্ষেত্রফল, সেটাই তো এই লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। কি বলতে বুঝতে পারছি? দেখো একটা লম্ব বৃত্তাকার চোঙকে যদি আমরা খুলে ফেলি, সেটা একটা আয়তক্ষেত্রাকার ফর্ম নিচ্ছে। সেই আয়তক্ষেত্রাকার ফর্মের এই যে টোটাল অংশটা, এটাকে একটা আয়তক্ষেত্র যদি বলি, এর যেটা ক্ষেত্রফল, যখন একে আমি চোঙের আকৃতি দিচ্ছি, একই তো তার ক্ষেত্রফল থাকবে। ক্ষেত্রফলের কি আমি কোনো পরিবর্তন ঘটাচ্ছি? যখন একে আমি চোঙের আকৃতি দিচ্ছি, তখনও তার যা ক্ষেত্রফল, এ যখন আয়তক্ষেত্রাকার আকৃতিতে থাকছে, একই ক্ষেত্রফল। তাহলে উভয়ের ক্ষেত্রেই ক্ষেত্রফল একই। তাহলে এই আয়তক্ষেত্রের যেটা ক্ষেত্রফল হবে, সেটাই আমরা বলতে পারি এই লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রফল। এবারে এক্ষেত্রে সেটা এই যে সার্কুলার, যদি এটাকেই আমি লম্ব বৃত্তাকার চোঙ ধরি, এই যে সার্কুলার অংশটা, এরই ক্ষেত্রফল, নট দিস, অনলি এই সার্কুলার। আর এই সার্কুলার অংশটাকে আমরা কি বলছি? এই যে পথ, এই বক্রতল বলছি। মানে এটাই হবে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, এই ক্ষেত্রে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তার মানে আমরা ক্ষেত্রফল কি করব? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে এ ইন্টু বি। বুঝতে পারছো? তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ এ ইন্টু বি। এখন এটা হচ্ছে কি এই চোঙের ক্ষেত্রে, না এটা হচ্ছে এই যে পরিধি, এই যে নিচের যে তল,
এই যে নিচের যে সমতল, এই যে সমতল, এটাই তো হচ্ছে একেই তো খুললে একটা আমরা পাচ্ছি। দেখো এ যখন এইভাবে থাকছে লম্ববৃত্তাকার চোঙ, এর যে এই যে দৈর্ঘ্যটা, এই যে আমি ধরি এইখান থেকে যদি আমি রাস্তা শুরু করি, এইখান থেকে যাতায়াত চললাম, চলে 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 আমি এখানে এলাম লাস্ট পয়েন্ট, তাহলে একে যখন খুলছি সেই একই ব্যাপার, সরল রেখায় এগোচ্ছি, এটাই আমরা কি বক্ররেখায় এগোলাম। তখন কি হচ্ছে না, এই যে টোটাল ডিস্টেন্সটা যেটা কভার করছে সেটা যেরকম এর ক্ষেত্রে দৈর্ঘ্য, লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে সেটা একটা তার পরিধি, এই যে বৃত্তাকার অংশের পরিধি। এবারে তোমরা বলো, পূর্ব পাঠের পুনরালোচনা, বৃত্তের পরিধির সূত্র কি ছিল? 2πr। যদি ব্যাসার্ধ r হয় তাহলে আমি এখানে ব্যাসার্ধ ধরে নিয়েছি r, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আর যেটাই পরিধি সেটাই এক্ষেত্রে দৈর্ঘ্য। তাহলে এর জায়গায় আমি লিখতে পারি 2πr ইন্টু বি, বিটা যেটা এখানে প্রস্থ সেটা এখানে উচ্চতা h। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ফর্মুলা আমরা কি পেলাম? 2πrh। এখন বলছে যদি লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তল, দেখো এখন আমরা নির্ণয় করলাম এই অংশটা, এই বক্রতলে যদি এইটাও নেয়, এই ওপরের প্লেন আর নিচের প্লেন, মানে এটা হচ্ছে সমতল, দুটি সমতল, তাহলে এই দুটো সমতলের যদি ক্ষেত্রফল আমরা অ্যাড করি তখন কি হবে না, এই বৃত্তটার ক্ষেত্রফল আর এই বৃত্তটার ক্ষেত্রফল তোমরা জানো নিশ্চয়ই, বৃত্তের ক্ষেত্রফল কি πr²। তাহলে এটা তো থাকছেই, সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুটি যে সমতল রয়েছে তাদের ক্ষেত্রফল, তার মানে 2πrh, যেটা আমরা এখান থেকে পেয়েছি সে তো থাকছেই, তার সঙ্গে কে যোগ হচ্ছে? এই বৃত্তটার ক্ষেত্রফল এবং এই বৃত্তটার ক্ষেত্রফল। তাহলে আমরা জানি যদি বৃত্তের ব্যাসার্ধ r হয় তার ক্ষেত্রফল πr², আর দুটি বৃত্ত মানে লিখতে পারি আমরা খুব ইজিলি 2πr², কারণ πr² যুক্ত πr², তার মানে 2πr²। আমি জাস্ট একটা লাইনে লিখলাম, এখানে জায়গা কম। πr² যুক্ত πr² সমান 2πr²। তাহলে এখানে আমরা বলতে পারি এইভাবে, 2πr কে যদি আমরা কমন নেই, ভেতরে হয়ে যাবে কি h প্লাস r, ভেতরে হয়ে যাবে h প্লাস r। এটাই হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল 2πr হোল ইন্টু h প্লাস r। দেখো তো হয়েছে। এবারে আমরা বের করবো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। আয়তন বাবু দেখো, আয়ত ঘনের যখন আমি আয়তন বের করছিলাম কি করছিলাম? ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা, এক্ষেত্রেও তাই, ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। ভূমির ক্ষেত্রফল মানে কি বৃত্তটির ক্ষেত্রফল, বৃত্তটির ক্ষেত্রফল মানেটা কি πr², ইয়েস অর নো, πr²। উচ্চতা কি h, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি হবে πr²h। বোঝাতে পারলাম? তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে কি πr²h। দেখো এখনো পর্যন্ত কতটা সহজভাবে আমি তোমাদের এই তিনটে সূত্র প্রয়োগ করলাম, মানে এই তিনটে সূত্র বোঝালাম। আর একবার তোমাদেরকে এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। এটা একটি লম্ব বৃত্তাকার চোঙ, যার এটি হচ্ছে বক্রতল এবং এই দুটি হচ্ছে তার সমতল। বলেছে লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল মানে এই সারফেসটা, একে যখন আমরা খুলে ফেলছি কি আকারে পাচ্ছি? আয়তক্ষেত্রাকার। আয়তক্ষেত্রে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এই প্রস্থটা যখন চোঙ হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? উচ্চতা। আর এই যে দৈর্ঘ্যটা যখন চোঙ হয়ে যাচ্ছে তখন একটা বৃত্ত, সেই বৃত্তের যে সার্কামফারেন্স পরিধি, সেই পরিধিটা হচ্ছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা, বৃত্তের পরিধি সেটা। বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr, যদি ব্যাসার্ধ r হয়ে থাকে তাহলে এখানে দৈর্ঘ্য আমরা জানি, আয়তক্ষেত্রের প্রস্থ আমরা জানি। ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে a ইন্টু বি, মানে এর জায়গায় বসাবো 2πr, কারণ দৈর্ঘ্য হচ্ছে এই লম্ববৃত্তাকার চোঙের কি বলো 2πr মানে পরিধি, সার্কামফারেন্স, আর বি হচ্ছে h, কারণ এখানে যেটা প্রস্থ এখানে সেটা হাইট, উচ্চতা, দ্যাট ইজ 2πrh কি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এখন সমগ্রতলের ক্ষেত্রফল কি করব না, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ যার এটা হচ্ছে বক্রতল, ওপরের প্লেন নিচের প্লেন, এই দুটি প্লেনের এইটা সার্কেল, এটাও একটা সার্কেল, তাহলে এই দুটোর যে ক্ষেত্রফল তাদের যোগফল, তার মানে 2πrh তো থাকবেই, তার সঙ্গে দুটি যে বৃত্ত এদের ক্ষেত্রফলের যোগফল মানে πr² যুক্ত πr² মানে প্লাস 2πr² করেছি, which is equals to 2πr whole into h plus r। তারপরে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr whole into h plus r। এখন আয়তন, আয়ত ঘনের ক্ষেত্রেই করেছিলাম যে ভূমির ক্ষেত্রফল,
এইটা যা থাকবে এর সঙ্গে উচ্চতা গুণ করলেই হয়ে যাবে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে ভূমির ক্ষেত্রফল দ্যাট ইজ পাই আর স্কোয়ার। যদি ব্যাসার্ধ আর হয়, যদি ব্যাসার্ধ আর হয়, দেন ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা মানে এইচ হুইচ ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। দেখো এই তিনটে ফর্মুলা বুঝতে কি বেশি সময় লাগলো? আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম এইসব নিয়ে, তাই একটু বেশি সময় লাগলো না। এটা 2 মিনিট হবে। আরে 2 মিনিটে যদি ম্যাগি তৈরি হতে পারে, তোমরা 2 মিনিট এটা শিখতে পারবে না খুব ইজিলি? আর যদি এটা একবার শিখে যাও, সূত্র তোমরা কোনোদিন ভুলতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। যেমন আমি নভেম্বরের 10 তারিখের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করবো বলেছি, ঠিক তেমনি এই জিনিসটা একবার খালি বুঝে নিলে জীবনে কোনোদিনও ভুলবে না। ইটস মাই চ্যালেঞ্জ। ঠিক আছে, এখন এই যে লম্ববৃত্তাকার চোঙ আমরা বলছি, তার যে বক্রতলের ক্ষেত্রফল, এটা তো হয়ে গেল বাবু। লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ক্ষেত্র হয়ে গেল। এইবার একটা মজার বিষয়, যদি যদি এই লম্ববৃত্তাকার চোঙটি পুরু অংশ হয়, মানে তার এই অংশটা একটা বাইরের অংশ, এটা এই যে থিকনেস যদি মোটা হয়, থিকনেস, তার তো একটা থিকনেস থাকবে, এই কাগজেরও একটি থিকনেস আছে। তাহলে এইটাকে যদি আমি একটা লম্ববৃত্তাকার চোঙ বলি, যার এই অংশটা ফাঁপা, কিন্তু এই যে অংশটা দেখছো, এই যে এইখান থেকে এতটুকু, এটা একটা তার থিকনেস, তখন তার কি হবে? আয়তন কি হবে না, তখন তার আয়তন হবে এই অংশটার, এই বাইরের অংশটার আয়তন, এজন্য বাইরের অংশটার আয়তন বিযুক্ত ভেতরের যে অংশটা, তার মানে তখন দুটো ব্যাসার্ধ আমরা পাবো। তখন আমরা দুটি ব্যাসার্ধ পাবো, একটি হচ্ছে অন্তর ব্যাসার্ধ, একটি হচ্ছে বহির ব্যাসার্ধ, একটি হচ্ছে অন্তর ব্যাসার্ধ, একটি হচ্ছে বহির ব্যাসার্ধ। এটাকে যদি আমরা একটা লম্ববৃত্তাকার চোঙ বলি, তাহলে তখন আমরা এইভাবে পেয়ে যাব, এইভাবে পেয়ে যাব। একটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, এইখান থেকে যদি আমি এই বাইরের অংশটাকে নেই, যেটাকে R1 ধরলাম, আর এইখান থেকে ভেতরেরটা R, তাহলে ভেতরের সার্কেলটার ব্যাসার্ধ R2 ধরলাম, সরি, আর এটাকে R1 ধরলাম, তখন অন্তর ব্যাসার্ধ। আচ্ছা, এবারে আয়তন মানে কি? এই যে পুরো অংশটার আয়তন, এই যে মোটা যে পুরো অংশটা, এটা যে পরিমাণ জায়গা দখল করছে সেটাকে আয়তন বলছি। তার মানে লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এখন এই পুরো অংশটার আয়তন বের করতে গেলে টোটালটা, মানে এই ভেতর থেকে বাইরের অংশ থেকে যদি আমরা ভেতরের ফাঁপা অংশটাকে বিয়োগ করে দিই, পুরো সলিড বস্তুটার আয়তন পেয়ে যাব। তাহলে কি করতে হবে না, পাই আর স্কোয়ার এইচ বা পাই R1 স্কোয়ার এইচ থেকে বিয়োগ করতে হবে কাকে? পাই R2 স্কোয়ার এইচ। তাহলে এইখানটায় অ্যাড করি এবারে ফাঁপা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান কি হবে? পাই আর, এই আর স্কোয়ারের জায়গাতেই তো মজা, পাই R1 স্কোয়ার এইচ বিযুক্ত পাই R2 স্কোয়ার এইচ। তার মানে এটাকে আমরা ইজিলি লিখতে পারি পাই, দেখো এইচটাও কমন, তার মানে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার হোল ইন্টু এইচ লিখতে পারি। এস অর নো? পাই R1 স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার হোল ইন্টু এইচ, এস অর নো? এটা লিখতে পারি। তাহলে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হচ্ছে না, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার হোল ইন্টু এইচ। আচ্ছা, যখন এইরকম পুরো লম্ববৃত্তাকার চোঙ থাকবে, তাহলে তার নিশ্চয়ই বক্রতলও পরিবর্তিত হয়ে যাবে, কারণ তখনও তো একটা অন্তর ব্যাসার্ধ রয়েছে, তখন একটা বহির ব্যাসার্ধ রয়েছে। সেক্ষেত্রে কি হবে? দেখো নর্মালি 2 পাই এইচ মানে 2 পাই আর এইচ, তখন কি হয়ে যাবে না 2 পাই R1 এইচ। দেখো আয়তন যতটা জায়গা নিয়েছে, ক্ষেত্রফল কি? এই যে অংশটা, এই যে ভেতরের অংশটা, যদি আমি এটাকেই বলি এই যে বাইরের অংশটার এই যে সমগ্র তলের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক একইভাবে বাইরের অংশটাকে উড়িয়ে দিলাম, ভেতরে যে থিকনেসওয়ালা অংশটা তার যে বক্রতলের ক্ষেত্রফল, তার মানে দুটো বক্রতলের ক্ষেত্রফল যোগ করতে হবে। তার মানে প্রথমটা 2 পাই R1 এইচ, পরেরটা 2 পাই R2 এইচ, আর এই দুটো যোগফল তোমরা ভালো করে জানো, 2 পাই কমন নিয়ে নাও, R1 প্লাস R2 হোল ইন্টু এইচ। তাহলে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের কি বক্রতলের ক্ষেত্রফল, বারবার খেয়াল রাখবে, বক্রতলের ক্ষেত্রফল দ্যাট ইজ ইকুয়ালস টু 2 পাই R1 প্লাস R2 হোল ইন্টু এইচ। ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি
2πr1 প্লাস r2 হোল ইন্টু এইচ। দেখো আশা করি বুঝতেও তোমাদের অসুবিধা হবে না, কারণ আমি অনেকটাই সময় নিয়ে করবো, আজকে শুধু ফর্মুলাই করাবো। তাহলে আমরা কি শিখলাম? লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তারপরে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন। দেন আমি আবার এখান থেকে শুরু করছি ফাঁপা লম্ববৃত্তাকার, আচ্ছা লিখেই দিই, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, দ্যাট ইজ 2πr1 প্লাস r2 হোল ইন্টু এইচ। বুঝতে পারলে? এবারে কি থাকছে না, লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। মজার বিষয় এখানে যেরকম আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে বাইরের যে অংশটা, এইটাকে যদি বলি এর বাইরের অংশ আর তার ভেতরের থিকনেসের পুরো অংশটা কি বক্রতল, মানে কি ভেতরের বক্রতল বাইরের বক্রতল দুটোর যোগফল। কিন্তু যখন সমগ্রতল বলবে মানে বক্রতলে এবং এই উপরের দুটি সার্কেল, তখন কি মজার বিষয়টা দেখো, তখন কিন্তু মজার বিষয়টা আর r1 প্লাস r2 হবে না, তখন কি হয়ে যাচ্ছে, এই যে সার্কেলটাকে যদি আমরা ধরি, এই সার্কেলটাকে যদি আমরা ধরি, এটা তার যদি কেন্দ্রবিন্দু ধরি, এখান থেকে একটা আমরা ভেতর এইখানটা পাচ্ছি r1 আর বাইরেরটা ধরলাম r2, বা বাইরেরটা r1 ভেতরটা r2, যেটা তোমরা বুঝতে পারো। এখন আমি তার সমগ্র তলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাইছি। সমগ্র তলের ক্ষেত্রফল বের করা মানে কি, এটা তো থাকছেই, কারণ এটা হচ্ছে কি তার বক্রতলের ক্ষেত্রফল, এর সঙ্গে আমাকে যোগ করতে হবে, এটার সঙ্গেই আমাকে যোগ করতে হবে কি না এই সার্কেলের ক্ষেত্রফল এবং এই সার্কেলের ক্ষেত্রফল। এবারে যেহেতু পুরু অংশ মানে কি, এর ক্ষেত্রফল হচ্ছে πr1 স্কয়ার, আর এর ক্ষেত্রে কি মানে সরি বলতে দাও 2πr1। কেন বলছি না, একটু আমি গুলিয়ে ফেলছি, ব্যাপারটা হচ্ছে কি না বক্রতল হয়ে গেল, এবারে তাদের যে এই অংশটা এবং এই দুটি সার্কেলের আমাকে ক্ষেত্রফল যোগ করতে হবে, ইয়েস অর নো? ইয়েস। তো এটা যদি ক্লিয়ার থাকে, এর ক্ষেত্রফল πr স্কয়ার, এর ক্ষেত্রফল πr স্কয়ার, কখন যদি ফাঁপা না মানে পুরু না হয়, যদি পুরু হয়ে যায় তখন কি হবে, তখন কি হবে না এর ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর, কারণ এর তো দুটো ব্যাসার্ধ, তখন একটা অন্তর ব্যাসার্ধ একটা বহির ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ যদি থাকে অন্তর ব্যাসার্ধের ক্ষেত্রফল তখন আমরা পাচ্ছি কি πr1 স্কয়ার, বহির ব্যাসার্ধের ক্ষেত্র কি πr2 স্কয়ার। বলেছে তো তোমাকে ওই পুরো অংশটার ক্ষেত্রফল, বৃত্তের এই পুরো অংশ, তখন কি করতে হবে, বিয়োগ করতে হবে πr1 মাইনাস r2 স্কয়ার, দ্যাট ইজ পাই হোল ইন্টু r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। এটা কি একটা সার্কেলের, কিন্তু একটি লম্ববৃত্তাকার চোঙে কটি সমতল থাকে, দুটি সমতল থাকে এরকম, তাহলে এর সামনে কি 2πr1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার, তাহলে এর সঙ্গে এইটাকে যোগ করতে হবে 2πr1 স্কয়ার মাইনাস r2 এর স্কয়ার। তাহলে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে 2πr1 প্লাস r2 হোল ইন্টু এইচ প্লাস 2πr1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। বোঝাতে পারলাম? 2πr1 প্লাস r2 হোল ইন্টু এইচ প্লাস 2πr1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। আশা করছি তোমাদেরকে আমি এতটা পর্যন্ত পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। এতটা পর্যন্ত তোমাদেরকে বোঝানো মানে কোনো খামতি আমি এখনো পর্যন্ত রাখিনি। তাহলে এই যে কটা বিষয় পেলাম, একটি দুটি তিনটি, ঠিক একইভাবে 4 5 6, এই 6টা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো, মনে রাখা খুবই সহজ। এই ক্লাসটার পরে একটা খাতা ধরবে, খাতায় এই সূত্রগুলো পরপর লিখে ফেলো, আর কনসেপ্ট যেটা আমি এতক্ষণ বোঝালাম যে কিভাবে আমরা পাচ্ছি, ওইটা জাস্ট বুঝে গেলে তোমাদের আর কিন্তু মানে তোমরা ভুলবেই না চ্যাপ্টারটা। বারবার বলছি A to Z, আমি কিন্তু A থেকে Z একদম মানে তোমাদের 0 to হিরো যাকে বলে না, প্রথম থেকে আমি একদম ক্র্যাশ থেকে তোমাদেরকে ব্যাপারটা বোঝালাম যে কিভাবে আমরা কেন 2πrh কেন হোয়াই না দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেটা আয়তক্ষেত্রের যেটা ক্ষেত্রফল, সেই একই জিনিস তো লম্ববৃত্তাকার চোঙকে যখন আমরা এই মোল্ড করছি তাই ক্ষেত্রফল। দেন তাহলে দৈর্ঘ্য কি হচ্ছে সার্কামফারেন্স 2πr ইন্টু প্রস্থ, যেটা এখানে উচ্চতা, দ্যাট ইজ এইচ 2πr ইন্টু এইচ। বুঝতে যদি অসুবিধা হয় বাবু কমেন্ট করে জানাবে, আর আমি জানি বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি 2 মিনিটে ম্যাগি তৈরি হতে পারে, 2 মিনিটে এটাও শেখা যায়, খালি একটু মন ধীর স্থির করে বিষয়টা বুঝতে হবে। তাহলে 6টা সূত্র পেলাম। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দ্যাট ইজ 2πrh, লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল দ্যাট ইজ 2πr হোল ইন্টু
এইচ প্লাস আর বা আর প্লাস এইচ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, ঠিক আছে। তারপরে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, দ্যাট ইজ ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে পাই আর স্কোয়ার এইচ। লম্ববৃত্তাকার চোঙটা যদি ফাঁকা মানে ফাঁপা হয় তখন কি হবে, পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার হোল ইন্টু এইচ। লম্ববৃত্তাকার চোঙটি যদি ফাঁপা হয় তখন তার বক্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে, টু পাই আর ওয়ান প্লাস আর টু হোল ইন্টু এইচ। লম্ববৃত্তাকার চোঙটির যদি ফাঁপা হয় এবং তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, টু পাই আর ওয়ান প্লাস আর টু হোল ইন্টু এইচ প্লাস টু পাই আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার। দেখো খুব ইজিলি বোর্ডের দিকে না তাকে আমি তোমাদেরকে বলে দিতে পারছি, জাস্ট ইনস্ট্যান্ট তোমরাও পারবে। বারবার বলছি 2 মিনিটে ম্যাগি তৈরি হলে 2 মিনিটে অঙ্ক শেখা যায়, জাস্ট একটু ধৈর্য। হ্যাঁ, এবারে কি না অ্যাপ্রোচ, এইগুলোকে ইউজ করে কিভাবে আমরা ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করবো, মানে ফর্মুলাগুলোকে কোন অঙ্কে অ্যাপ্লাই করলে ওই অঙ্কটা আমরা করতে পারবো, সেটাই আমাদেরকে জানতে হবে। সেটা কিন্তু বাবু 2 মিনিটে শেখা যায় না। ম্যাগি 2 মিনিটে তৈরি করা গেলেও সেটা 2 মিনিটে শেখা যায় না। শেখা তখনই যাবে যখন সেটাকে তুমি প্র্যাকটিস করবে। ম্যাগি কিন্তু প্রথম দিন যে বানাতে যায় সে 2 মিনিটে কখনোই বানাতে পারে না, ঠিক আছে। ও টিভিতে অনেক অ্যাড ফ্যাড দেয়, 2 মিনিটে ম্যাগি কখনোই প্রথমবারে গিয়ে তুমি বানাতে পারবে না, কিছু না কিছু গন্ডগোল করেই দেবে। ওটাও তোমার কনসিস্টেন্সি থাকে, ইচ অ্যান্ড এভরিডে তুমি যখন নুডলস খাচ্ছ, তুমি যখন করছো, দেন তোমার মধ্যে চলে আসে যে হ্যাঁ এইভাবে এইটা করলে, এটার পরে এইভাবে করলে আই ক্যান ডু। সেইভাবে ম্যাথের ক্ষেত্রেও তাই, ইচ অ্যান্ড এভরিডে কনসিস্টেন্টলি তোমার একটা নির্দিষ্ট টাইম দিয়ে এটাকে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতে হবে। দেন তুমি যত ধরনেরই প্রশ্ন আসুক না কেন, কোন ম্যাথে কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে ওষুধ মানে কাজ করবে, জ্বরে প্যারাসিটামল ইউজ করব নাকি জ্বরে আমরা অন্য কোনো মেডিসিন ইউজ করব, সেটা তোমরা প্র্যাকটিসের ওপর প্র্যাকটিস করে জানতে পারবে। মনে রাখবে, রোগের ডায়াগনোসিস ঠিক হলে ডাক্তারবাবুরা যেমন সঠিক ওষুধ দিতে পারে, ঠিক একইভাবে অঙ্কের ডায়াগনোসিস মানে কোন ফর্মুলাকে ইউজ করলে ম্যাথটি সলভ করতে পারবো, সেটাও সেই আসবে প্র্যাকটিস আফটার প্র্যাকটিস। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। টিল দেন সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল। জয় হিন্দ।